তাদের কাছে প্রধান শত্রু মমতা বন্দ্যোপাধ্যায় বলে এই এসআইআরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা ঠিক তাদের যে ধর্ম পালন করার করছেন না। আবার দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার জন্য এবং তার দলকে ভয়ে বলুন, ভক্তিতে বলুন, তার দলকে একঘরে করে দেওয়ার জন্যে সব রকম চেষ্টা, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ করা এবং মানে একটা জায়গায় যেন এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কোনো সময় আমরা যারা বলি হিন্দু মুসলিম জৈন সবাই ভাই ভাই, এইটাকে ভেঙে দিয়ে সেখানে একটা রক্তক্ষয়ী কিছু হোক এইরকম পরিবেশ তৈরি করা। তাহলে এর বিরুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সৈনিক হিসেবে আমি সাধারণ সৈনিক, বর্তমানে আরও যারা আছেন, যারা দলের দায়িত্বে আছেন, তাদের সবার উদ্যমার ক্ষেত্রে এবং সেই পরিকল্পনা আমি চলে আসার পরে সেটা টেন্ডার ফেন্ডার এইসব হয়েছে তার কাজ। তো আমি মনে করি আমি যখন যেমন পেরেছি আমার শ্রম দিয়ে সফলতার সঙ্গে কাজটা যাতে হয় সে চেষ্টা করেছি। সেটা দলের চোখে ভালো কি খারাপ দলই বিচার করবে, সেই অনুযায়ী আমায় কোণঠাসা করুন কি আর দেয়ালটার কোণে ঠাসলে ঠিক হবে না। পূর্ব মেদিনীপুরের তমলুক রাজনীতিতে ফের জোর চর্চা শুরু হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল তৃণমূলের অন্দরে অশান্তি জল্পনা তীব্র হচ্ছে। এই আবহেই একাধিক ইস্যুতে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করলেন তমলুকের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। বিগত কয়েক মাস ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল দলের বিভিন্ন কর্মসূচিতে তাকে খুব একটা দেখা যাচ্ছে না। বিরোধীদের দাবি দলের অন্দরে গুরুত্ব কমে যাওয়াতেই তিনি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন। এমনকি তার নিরাপত্তা কমিয়ে দেওয়ার ঘটনাও সেই জল্পনাকে আরো উস্কে দিয়েছিল। সৌমেন বাবু বলেন, দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ। 2025 সালের 11ই ডিসেম্বর বাড়ির বাথরুমে পড়ে তার পা ভেঙে যায় এবং এখনো চিকিৎসাধীন রয়েছেন। নির্বাচনে দাঁড়ালে ব্যাপক দৌড়ঝাঁপ করতে হয়, যা এই মুহূর্তে তার পক্ষে সম্ভব নয় বলেই জানান তিনি। যদিও প্রার্থী হওয়া না হওয়ার বিষয়টি সম্পূর্ণ দলের সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তমলুকের বিধায়ক। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট করে দেন তিনি দল ছাড়ছেন না। অন্য কোনো রাজনৈতিক দল থেকেও তাকে যোগদানের প্রস্তাব দেওয়া হয়নি বলেও জানান তিনি। রাজনীতিতে তিনি এখনো তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসেবেই কাজ করে যেতে চান। দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ, সঙ্গে দীপান্বিতা। তার উপরে তিনি ফুটবলও খেলেছেন, তার উপরে তিনি ভোটেও জিতেছেন এত বয়সেও, এবং তার উপরে তিনি কিন্তু মানে তাকে কোনো কারণে হারিয়ে দেওয়া হয়েছিল এক জায়গায়। তিনি তো জেলা নেতৃত্বের উপর ভরসা না রেখে, সুফিয়ান বাবুটাও অনেকে ছিলেন তাদের উপর ভরসা রেখে কলকাতার টিম নিয়ে এসে করতে গেছিলেন। তো যাই হোক, তিনি সেখানে কোনো কারণে মানে তাকে ঠকিয়ে দেওয়া হয়েছিল। তো তিনি কিন্তু জিতেছেন এবং তিনি মানুষের ভোটে জিতেছেন, এবং মানুষের যে ইচ্ছে বা মানুষের যে আশীর্বাদ, ওখানে কিন্তু পা ভাঙা বা বয়স এটা কোনো ব্যাপার নয়। সবচেয়ে প্রথম কথা, আমাকে কিন্তু যাই হোক আমার বারবার মনে হয়েছে মানসিক দিক থেকে উনি কিন্তু প্রচণ্ডভাবে অসম্মানিত হয়েছে, প্রচণ্ড অভিমানী হয়েছেন। খুব তো বলবো না, অভিমানী, কারণ দিদির জন্যই কিন্তু আজকে সৌমেন মহাপাত্র মন্ত্রী হয়েছেন। হ্যাঁ, উনি হাত কংগ্রেসে একবার দাঁড়িয়েছেন। আমরা তো সবাই কংগ্রেসে, দিদিও কংগ্রেসে, সেখান থেকে এসছি আমরা। তো সম্মানটা এখন দেখুন, অসম্মানটা প্রথম 5 বছরে আমি বুঝতে পারি। সত্যি কথা, তখন আমিও তো নতুন, অতটা ঠিক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নেই বা ইচ্ছেও নেই। তো পরে যেন মনে হয়েছে উনি যে দপ্তরে যাচ্ছেন, প্রথম ধরুন জলসম্পদ দপ্তর 11 সালে এলেন। 11 সালের দপ্তর, ওই দপ্তরটাকে কেউ চিনতেনই না। নন্দলাল বাবু ছিলেন, নন্দদুলাল বাবু না ছিলেন সিপিএমের টাইমে, কিন্তু যেখানেই গেছেন
সেটাকে কিন্তু সুন্দর করেছেন, সেচ দপ্তর সুন্দর করেছেন, আপনার পরিবেশ দপ্তর সুন্দর করেছেন, কিন্তু কোনো কারণে একটা মানে কি বলবো অদৃশ্য হাতছানি যখনই যেটা সুন্দর করেছেন সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে যারা দিদিকে গালাগালি দিয়েছে 20 সাল অবধি সেইখানে তাদের বসিয়ে দেওয়া হয়েছে। এইটা কিন্তু সবচেয়ে খুব ধরার কারণ, বা খুব তো বলবো না, মানে অভিমান করার কারণ। আজকে 1918 থেকে শুরু করে তখন কিন্তু লোকসভা হয়েছিল একটা, তখন দাঁড়ানোর লোক ছিল না। তা সেই অবস্থা থেকে আমরা কত কষ্ট করে তখন স্যারকে দাঁড় করানো হয়েছিল। এবং আপনারা সবাই হয়তো জানেন তখন মুকুলদা ছিলেন। মুকুলদা আজ আমাদের মধ্যে নেই, তার আত্মার শান্তি কামনা করি। মুকুলদা ছিলেন, সুব্রতদা আছেন, অনেকে, শোভনদা, পঙ্কজদা, অনেকে ছিলেন, প্রত্যেকে ছিলেন। তারা জানতেন যে কলেজের বেতনটা হলে কিন্তু প্রথম তৃণমূল ভবনে 4টে না 5টা ফুল টাইমার ছিল, তাদের বেতনটা, জেরক্স মেশিনটা, ফ্যাক্স মেশিনটা, এটা ওটা প্রয়োজন আগে ওখান থেকে কেটে যাবে। আমার সংসার চালাতে স্ত্রী হিসেবে খুব কষ্ট, তবুও কিন্তু বলছি যে একটা মেয়েকে তুলতে হলে আমাদের কিন্তু এটা করতে হবে এবং সিপিএমের অত্যাচার থেকে আমাদের বাঁচতে হবে। সেই জন্য আমরা কোনো কিছু দেখিনি, নিজেরা দিনের পর দিনে ডুবেছি, পরপর ডুবেছি। তুমি দেখেছি ওই মানুষটাকে বড় করতে হবে, দিদিকে বড় করতে হবে। দিদি আমাদের সামনে থাকবেন, আমরা দিদির পাশে থাকবো, দিদির পেছনে থাকবো, দিদি মরতে বললে মরবো, বাঁচতে বললে বাঁচবো, দিদি যেখানে থাকবেন আমরা থাকবো। কিন্তু পরবর্তীকালে যেন মনে হলো অনেক বেশি মানুষ দিদি অত্যন্ত কাছের হলো, তারা হয়তো ভীষণ দিদিকে গালাগালি করেছে। এবং আমরা যে দেখেছি বিভিন্ন মিডিয়ায় তাদের সামাজিক আচরণ খুবই খারাপ, এবং তারা দেখলাম অত্যন্ত কাছে। একজন মানুষ খুব অসুস্থ হলেন, সৌমেনবী অসুস্থ হলেন, দীর্ঘদিন আন্দোলনে থাকলেন, কোনো রাজ্য নেতৃত্ব পরিষ্কার ফোন করলেন, এতদিন উনি পা ভেঙে পড়ে আছে, অপারেশন হয়েছে, কোনো রাজ্য নেতৃত্ব ফোন নেয়, জেলা নেতৃত্বে করে আমাদের সুজিতবাবু, যাই হোক অন্য জনের নেতৃত্বরা আসার পর উনি দেখে শিখে হোক বা ঠেকে শিখে হোক উনি দেখতে আপনি পদত্যাগ করেছেন, সামনে 2026 শুরুটাতে আগের মতো করে কি আপনাকে দেখা যাবে রাজনীতি ময়দানে? আমি সবসময় বলেছি, মানে আমি তৃণমূলের একজন কর্মী সমর্থক হিসেবে থাকি, আমি কোনো পদের থাকতে চাই না। কারণ পদে যখন ওই স্যার বললেন না যে প্রাক্তন হতে চাই না, দ্বিতীয় কথা প্রাক্তন হলে এরা যেন বর্তমান অবস্থায় দেখেছি, আমি যা বিভিন্ন প্রাক্তন হওয়ার পরও দেখেছি বিভিন্ন প্রোগ্রামে তারা যেন ভাবে যে এটা কিছু যায় না, বোঝেন এরকম ব্যাপার। তা সেই জন্য আমি বারবার বলেছি যে আমি প্রাক্তন হব না, আমি সবসময় সক্রিয় কর্মী হিসেবে থাকি। আপনি কয়েক মাস আগে যে কথা বলছিলেন, আজকে সুমনবাবু সেই কথাই বলছেন, শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করিনি বলে আপনার পদ স্থলন হয়েছে, উনিও আজকে ওটা জনগণেরই কথা। সুজিত ভাই বলি, নমস্কার জানিয়ে সবাইকে, ওটা জনগণেরই কথা, তারা বলেছেন নিশ্চয়ই যাহার হটে তাহা তো কত বটেই, তাহা তো কত বটেই। কারণ আমাকে তো, আমি একটা কথা বলতে চাই, আমরা আমাদের পেটে অল্প বিস্তর শিক্ষা আছে, হয়তো বিরাট ডিগ্রি নেই আমাদের, কিন্তু কাউকে ডাইরেক্ট আমরা ইস্যুভিত্তিক আমরা কথা বলি, মানে যারা বিপরীত মানে বিরোধী দল আছেন, কিন্তু কখনো আমরা ডাইরেক্ট কাউকে ব্যক্তিগত আক্রমণ, নোংরা কথা দিয়ে এগুলো আমরা কিন্তু করতে চাই না। তো সেটা দেখেছি, আমার মনে হয়েছে যে এটা করতে পারিনি বলেই বোধহয় আমরা ব্যাক ফুটে যাচ্ছি। কিন্তু যে কথাটা আমার একদম মনে হচ্ছে, আজকে আমাদের দলেরই অনেকে আছে যারা শুভেন্দুবাবুর ব্যাংক কটাই কোপারেটিভ ডাইরেক্ট ব্যাংক, তারা চাকরি করছেন, তারা বিভিন্ন পদ হোল্ড করে বসে আছেন,
আমাদের পৌরসভার বোর্ড যাওয়ার পরও 4 বছর বসে আছে, তাদের পরিবারের মানুষদের কিন্তু পদোন্নতি ঘটছে। কেন? সেখানে তো দিদি কোয়ারি করছেন না, সেখানে তো এইসব কথা উঠছে না। এগুলো তো হচ্ছে ব্যক্তিগত কষ্টের কথা। ভালো থাকবে।